আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে এসেছি আবারও 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তার পাশাপাশি ক্লাস 19 এর শিক্ষার্থী যারা রয়েছো, তোমরা অনেকেই মনে করো যে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অনেক কঠিন কঠিন এরকম মনে করো তোমরা। কিন্তু তোমরা প্রত্যেকটি অঙ্ক করার পূর্বে যদি তোমরা কি সূত্র প্রয়োগ করতে হবে সেটা যদি আগে প্ল্যান করে নাও এবং একটু বোঝার চেষ্টা করো যে এই অঙ্কটা সমাধান করার জন্য আমার কি সূত্র এবং কখন ইউজ করতে হবে, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে ত্রিকোণমিতি আসলে একটা ম্যাজিকের মতো মনে হবে, যাতে তোমরা খুব যে ম্যাথটা তোমরা খুবই মজার ছলে নিতে পারবে। এর জন্য তোমাদের কি করতে হবে, সূত্রগুলো আগে জেনে নিতে হবে যে আমরা সূত্রগুলা কিভাবে মুখস্থ করব এবং সূত্রগুলা কখন কোথায় ইউজ করব। এটা যদি তোমরা ধরতে পারো তাহলে তোমরা অঙ্কগুলা খুব সহজে সমাধান করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই ত্রিকোণমিতির আমাদের যতগুলা সূত্র রয়েছে এই সূত্রগুলা আমরা টেকনিক্যালি বুঝবো এবং টেকনিক্যালি মুখস্থ করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই সূত্রগুলা জেনে নেই। তো 1 নাম্বার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এটা লিখে নিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তবে তোমরা এখানে কিছু বলবা যে ত্রিকোণমিতিটা আসলে কি। ত্রিকোণমিতি হচ্ছে হচ্ছে মানে তিনটা, আর কোণ মানে তিন কোণ, আর মেট্রি হচ্ছে পরিমাপ, মানে তিন কোণের পরিমাপ করা হয় যে চ্যাপ্টারে যে অধ্যায়ে, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা তিন কোণ বলতে কি বোঝায় এটা জেনে নেই আগে। দেখো একটা ত্রিভুজ, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এই চ্যাপ্টারে শুধুমাত্র একটা ত্রিভুজই সবসময় ইউজ হবে, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তোমরা ছোট থেকে জানো যে সমকোণী ত্রিভুজ কি বা কাকে বলে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাকে বলে হয় সমকোণী ত্রিভুজ। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে এই কোণ হচ্ছে কি লম্ব অথবা 90 ডিগ্রি। এই কোণের নাম দিলাম আমি হচ্ছে এ, বি এবং সি, মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। অলওয়েজ তোমরা যখন সমকোণী ত্রিভুজটা অঙ্কন করবা, সাপোজ তুমি এদিকের সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছো, এখন আমি এদিকে যদি লম্ব দিয়ে এবং এভাবে অঙ্কন করি, নাম দিলাম এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, সমকোণ ত্রিভুজ যার ই কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ ই কোণ হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যেমন কোণ বি কোণ 90 ডিগ্রি, আর ডিই এফ ত্রিভুজের কোণ হচ্ছে কি মানে সমকোণ 90 ডিগ্রি হচ্ছে ই কোণ। তাহলে এই ক্ষেত্রে সমকোণ হচ্ছে ই, আর এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হচ্ছে বি। তাহলে আমি কি বলেছিলাম, অতিভুজ কোণটা হবে সমকোণের বিপরীত বাহু, মানে সমকোণটা তৈরির জন্য যে দুইটা বাহু লাগে প্রয়োজন হয় তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু। আর এই দুইটা বাহু ছাড়া বাকি যে বাহুটা থাকে সেটাই হচ্ছে কি অতিভুজ বা বিপরীত বাহু। তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এখানে যেহেতু ই কোণ সমকোণ, তাহলে ই কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ, আর সন্নিহিত বাহু হচ্ছে ইএফ আর হচ্ছে ডিই। তো আমরা কি বুঝতে পারলাম যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ অলওয়েজ ফিক্সড থাকে। অতিভুজ কোণটা হয় যে কোণটা হচ্ছে সমকোণ তার বিপরীত বাহুটাই হয় অতিভুজ। তবে বাকি যে দুইটি বাহু থাকে, দুইটা সন্নিহিত বাহু, এর ভিতরে একটা হয় কি ভূমি আর একটা হয় লম্ব। এই ভূমি এবং লম্ব তারা পরস্পর পরিবর্তন হতে পারে। কিভাবে, তুমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে সি কোণটাকে তুমি থিটা ধরো, যে আমি সি কোণটাকে আমি ফিক্সড করলাম, তাহলে এই সি কোণের সাথে এসি তো অলওয়েজ ফিক্সড, সেটা কি অতিভুজ। তাহলে ভূমি কোণটা ভূমি হচ্ছে বিসি। কেন, কারণ এই কোণের সাথে কোণকে সৃষ্টি করার জন্য ভূমির সমান্তরাল একটা কি আছে, এখানে বাহু আছে, এই জন্য বিসি হচ্ছে কি ভূমি। আর অতিভুজ গেল, ভূমি গেল, বাকি থাকে যে বাহু সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে সি কোণ যদি ধরা হয় তার বিপরীত বাহু লম্ব, এটা সাথেটা ভূমি, আর সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। দ্যাট মিনস সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো এখন যদি বলি এ কোণকে আমি ফিক্সড করলাম, মানে এ কোণের সাপেক্ষে এসি তো অতিভুজ, তাহলে এখানে ভূমিকে লম্বকে, মানে এই কোণটা তৈরি করার জন্য অতিভুজ বাদে যে বাহুটা প্রয়োজন সেটাই হচ্ছে ভূমি। কারণ তুমি যখন এই কোণটা নেবা তখন এটাকে যখন এভাবে অ্যাঙ্গেল করা হবে বা ঘোরানো হবে তখন দেখবা যে এটা ভূমির সমান্তরাল। অর্থাৎ সহজ কথা হচ্ছে অতিভুজ বাদে
অন্য যে বাহু কোণ তৈরি করে সেটাই হচ্ছে ওই কোণের সাপেক্ষে ভূমি, আর অতিভুজ এবং ভূমি বাদে যে বাহুটা থাকে সেটাই হয় কি লম্ব। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। এখন তোমরাই বলো যে এফ কোণটা কি হবে। অবভিয়াসলি এফ কোণের বিপরীত বাহুটা লম্ব হবে, ডিই লম্ব হবে, আর ভূমি হবে ইএফ, আর ডিএফ তো অলওয়েজ কি অতিভুজ। আর এখন যদি বলি ডি কোণের বিপরীত বাহু কি বা লম্ব কি, তখন কি বলবা যে এটা সাথে যেটা সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে ডিএফ হচ্ছে অতিভুজ, তার লম্ব হচ্ছে ইএফ। তো আমাদের এই জিনিসটা লাগবে এই সূত্রগুলোতে, এই জন্য আমি এটাকে বুঝিয়ে নিলাম। তো এখানে লেখা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এখানে বলা আছে থিটা, মানে এই কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করছি। তার আগে বলে নিই আমাদের ত্রিকোণমিতিতে অনুপাত থাকে 6টা। আসলে ত্রিকোণমিতিক অনুপাতটা কি? এটা হচ্ছে কোণের ক্ষেত্রে একটা ত্রিভুজের কোণ, এই কোণের ক্ষেত্রে যে বাহুগুলো থাকে এই বাহুগুলোর ভগ্নাংশ, দ্যাট মিন্স লব বাই হর আকারে প্রকাশিত যে রাশি সেটা হচ্ছে ভগ্নাংশ, একেই বলা হয় রেশিও, আর রেশিও হচ্ছে অনুপাত। অর্থাৎ আমরা বাহুকে মানে দুইটা বাহুর অনুপাতকে যে রাশিগুলো তার প্রকাশ করব সেগুলো হচ্ছে সাইন থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা, এরকম হচ্ছে 6টা অনুপাত। তো আমরা যদি এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স থিটার জায়গায় তুমি একটা কোণ লেখো, ধরো 30 ডিগ্রি, অর্থাৎ sin স্কয়ার 30 ডিগ্রি আর cos স্কয়ার 30 ডিগ্রি, এই দুইটার মানকে স্কয়ার করে যদি যোগ করো সেটা কত হবে? 1 হবে। তো আমরা এক নাম্বার ফর্মুলা পেয়ে গেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা সূত্রে যাব, সূত্র নাম্বার 2। তবে এখান থেকে সূত্র আরো দুইটা আসে। কিভাবে? আমি যদি এই যে sin স্কয়ার থিটাকে রেখে দেই, মানে sin স্কয়ার এখানে থাকলো, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এই cos স্কয়ার থিটা তুমি ওই পাশে নাও, তাহলে ডান পাশে আছে 1 আগে লিখলাম, আর cos স্কয়ার ওই পাশে গেলে কি হয়? মাইনাস cos স্কয়ার থিটা, কারণ এই পাশে প্লাস আছে। তার মানে sin স্কয়ার থিটা দিয়ে ফর্মুলা পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে এক নাম্বার থেকে আরেকটা সূত্র চলে আসলো। এখন যদি তুমি cos স্কয়ার থিটার মানটা বের করতে চাও তাহলে তুমি cos স্কয়ার রেখে দিবা, যেমন cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কি sin স্কয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম? cos স্কয়ার থিটার মান পেলাম হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে এখানে সূত্র পেয়ে গেলাম দুইটা, এক নাম্বার থেকে আরো দুইটা সূত্র আসে। সো তোমরা যদি একটা সূত্র মুখস্থ করো বাকি দুইটা সূত্র তোমাদের অটো মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ তুমি এক নাম্বার থেকে 2 নাম্বার এবং 3 নাম্বার পেয়ে যাবা। এজন্য এই তিনটি সূত্রকে আমরা নাম দিলাম হচ্ছে সূত্র নাম্বার 1। এখন সূত্র নাম্বার 2 তে যাব। 2 হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যেমন এখানে বুঝাইছিলাম যে 30 ডিগ্রি আর 30 ডিগ্রি, মানে sin স্কয়ার 30 ডিগ্রি আর cos স্কয়ার 30 ডিগ্রি, তাকে স্কয়ার করে যদি যোগ করো তাহলে 1 হবে। এই 2 নম্বর ফর্মুলার ক্ষেত্রে কি হবে? ধরো তুমি 30 লিখলা, sec স্কয়ার 30 মাইনাস tan স্কয়ার 30, তার মানে হচ্ছে 30 ডিগ্রি বসিয়ে তাদের স্কয়ার করে যে মানগুলা পাইবা পরস্পরকে যখন বিয়োগ করার পর দেখবা যে সেটা 1 হয়। তো 2 নম্বর ফর্মুলা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি বললাম যে তুমি sec স্কয়ার থিটা বের করো, তখন তুমি কি করবা? sec স্কয়ারকে রেখে দিবা, আর tan স্কয়ার ওই পাশে নাও, ওই পাশে নিলে কি হয়ে যাবে? 1, এটা মাইনাস মান ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে tan স্কয়ার থিটা। তার মানে কি সূত্র এখান থেকে কি পেলা? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে তুমি আরেকটা মান বের করতে পারো। তুমি যদি tan এর মান বের করো তাহলে তখন কি হয়? তুমি sec স্কয়ারকে রেখে দিলা, sec স্কয়ার থিটা, আর 1টাকে এই পাশে আনুন তাহলে মাইনাস হবে, তাহলে -1 ইজ ইকুয়াল টু এটা ওই পাশে নাও, তাহলে কত হবে? tan স্কয়ার থিটা। তার মানে এখান থেকে সূত্র পাচ্ছ আরো দুইটা, 2 নম্বর থেকে সূত্র পেলা দুইটা, 1 নম্বর থেকে দুইটা পেলা, 2 নম্বর থেকে দুইটা পেলা। সূত্র কিন্তু এখানে 6টা, কিন্তু তোমরা শিখবা মাত্র দুইটা করলেই বাকিগুলো তোমরা পারবা। ওকে, এখন সূত্র নাম্বার 3 এ যাই। তো তার আগে এইটুকু একটু মুছে নেই। ওকে, তাহলে এখন দুইটা সূত্র হয়ে গেল, এখন 3 নম্বর সূত্রে যাই। 3 নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটার মান থেকে এটার মান বিয়োগ করলে অলওয়েজ কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে আরো দুইটা আমরা কি পাবো? সূত্র পাবো। কিভাবে? তুমি যদি cosec স্কয়ার থিটাকে রেখে দাও, cosec স্কয়ার থিটা রেখে দিলে 1 ডান পাশে ছিল 1 রাখলা, আর এই পাশে মাইনাস cot স্কয়ার সাইড চেঞ্জ করো, কি হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে কি cosec স্কয়ার থিটার সূত্র একটা পেয়ে গেলা,
1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখন তুমি কট স্কোয়ার থিটা মান বের করতে চাও তখন কি করবা, এটা তুমি রেখে দিবা। তার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা আর 1টাকে এই পাশে আনলে -1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। তার মানে কট স্কোয়ার থিটার মানটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা -1। তাহলে 3 নাম্বার, তোমরা 3টা ফর্মুলা যদি তুমি ভালোভাবে শিখো তাহলে পারবা কয়টা, 9টার ফর্মুলা পেয়ে যাবা, মানে পারবা আর কি। তবে 4 নাম্বারে যাওয়ার পর 4 নাম্বার কি আছে, টেন থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা। মানে একটা অনুপাতকে ভেঙে 2টা অনুপাত পাওয়া যায়, এরকম কি ফর্মুলা আছে? তোমাদের যদি কোশ্চেন করা হয় যে একটা অনুপাত থেকে আমার 2টা অনুপাত প্রয়োজন, ভাই মানে একটা অঙ্ক করব যে অঙ্কটাতে একটা অনুপাত ভেঙে 2টা অনুপাত লাগবে, তো সেক্ষেত্রে তোমরা কি বলবা, সেটা হচ্ছে টেন থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আর টেন থিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা আরেকটা আছে, সেটা হচ্ছে 1 ডিভাইডেড কি কট থিটা। মানে হচ্ছে টেন থিটার বিপরীত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হচ্ছে কট থিটা, এজন্য টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা আসে। এখন তোমরা বলো যে টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা যদি হয় তাহলে কট থিটা যদি কি হবে, 1 উপরে এই যে টেন থিটা নিচে, মানে কটের বিপরীত 10, তাহলে 1 বাই 10। তার মানে একটা ফর্মুলা মুখস্থ করলে বাইগুলো পারা যাচ্ছে। এরপর হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল যদি সাইন বাই কজ হয়, আর কট যেহেতু টেনের বিপরীত, তার মানে কট থিটা ইজ ইকুয়াল টু, যদি কট দিয়ে আমরা 2টা অনুপাত আনতে চাই তাহলে আমরা কি করব, এই যে সাইন থিটা বাই কস থিটা টেনের মান এটাকে জাস্ট উল্টায় দেব, মানে কস থিটাকে উপরে লিখবো আর সাইন থিটাকে নিচে লিখবো। তাহলে আমরা কট থিটা মান পাচ্ছি কি, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড কি সাইন থিটা। তাহলে দেখো এখানে মাত্র 2টা ফর্মুলা, যে টেন ইজ ইকুয়াল টু সাইন বাই কস এটা একটা, আর টেন ইজ ইকুয়াল টু 1 বাই কট। এই 2টা ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে বাকি 2টা মুখস্থ হয়ে যাচ্ছে। কিভাবে, টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস, তাহলে টেনের বিপরীত যেহেতু কট, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি, কস উপরে যাবে কস বাই সাইন। আর টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট যদি হয় তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি, 1 বাই টেন থিটা। তো আমাদের সূত্র 4টা হয়ে গেছে, এরপর পরের সূত্রে যাব, তার আগে মুছে নেই এইটুকু। ওকে, এবার যে 5 নাম্বার ফর্মুলা, এই 5 নাম্বার ফর্মুলার জন্য তোমাকে কি করতে হবে, একটা ষড়ভুজ অঙ্কন করব, তাহলে সূত্রটা বুঝতে খুবই ইজি হবে। ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু, 6টা বাহুর চিত্র অঙ্কন করব। অঙ্কন করার পর এগুলোকে আমি কানেক্ট করব, বিপরীত বাহু, বিপরীত বিন্দুগুলো কানেক্ট করব, এটার সঙ্গে বিপরীত বিন্দুগুলো কানেক্ট করব। এই যে এখানে দেবো আমি 1, এখানে আমি লিখলাম সাইন থিটা, এটা হচ্ছে কি কস থিটা, এটা হচ্ছে টেন থিটা। এটা আমি চিত্রটা কেন আঁকলাম, তার কারণ হচ্ছে একটা অনুপাত তোমার দেয়া থাকবে কিন্তু প্রয়োজন হবে বিপরীত অনুপাত, তখন তুমি কি করবা, তুমি এই চিত্রটা অঙ্কন করবা, অঙ্কন করবার মাঝে তুমি কি 1 দিবা আর সাইন কস টেন এভাবে সিরিয়ালি লিখবা। লেখার পর এই যে সাইনের বরাবর লিখবা কসেক। তার মানে হচ্ছে আমি যদি বলি সাইন থিটার বিপরীত রাশি কি, তখন তুমি বলবা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু উপরে 1 আর নিচে হচ্ছে কি কসেক থিটা। তার মানে সাইন থিটা থেকে 1 বাই কসেক থিটা, এটা তোমাকে আর মুখস্থ করতে হবে না, তুমি সিরিয়াল লিখে যাবা সাইন কস টেন কসেক, কসেকের পরে কি সেক, তারপর হচ্ছে লেখা এখানে কট। তাহলে আমি যদি বলি সাইন থিটা সমান ফর্মুলা কি হবে, তুমি বলবা 1 বাই কসেক থিটা। তাহলে অনুরূপভাবে যদি বলো কসেক থিটা সমান কি, তাহলে সাইন থিটা যদি 1 বাই কসেক থিটা হয় তাহলে কসেক থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই সাইন হবে, মানে অলওয়েজ উপরে 1 বসাবা, তার আগে নিচে হচ্ছে সাইন। তারপর একটা ফর্মুলা জানলে বাকি সবগুলা কি পারা যাচ্ছে। এটা গেল এটা। এখন যদি বলি কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে, তখন তুমি কি করবা, কস থিটা ইজ ইকুয়াল টু উপরে 1 আর নিচে কি লিখবা সেক থিটা, কারণ কস বরাবর কি আছে সেক আছে, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তো অনুরূপভাবে সেক থিটা সমান কি হবে, সেক থিটা ইজ ইকুয়াল টু উপরে 1 নিচে হচ্ছে কস থিটা। ওকে, এরপর যদি বলো টেন থিটা, তাহলে টেন থিটা সমান কি হবে, টেন থিটা ইজ ইকুয়াল টু যেটা আমি একটু আগে লিখেছিলাম 1 বাই কি কট থিটা। তাহলে অনুরূপভাবে কট থিটা সমান কি হবে, কট থিটা ইজ ইকুয়াল টু এই যে কট ইজ ইকুয়াল টু 1 বাই কত টেন থিটা হবে। তো আশা করি এই যে এই চিত্র দিয়ে যে আমাদের একটা অনুপাত মানে 6টা অনুপাত, মানে 6টা অনুপাত তোমরা সহজেই বের করতে পারবা, মানে একটা রাশির বিপরীত কি রাশি কি কেমন বের করবা,
যে sin θ ইকুয়াল টু 1/cos cosec। সো আমরা এভাবে বের করতে পারবা। এটি হলো আমাদের কি 5 নাম্বার ফর্মুলা। এরপর 6 নাম্বার ফর্মুলা আমাদের হচ্ছে লাস্ট ফর্মুলা। তো এটুকু মুছে নেই আগে। ওকে, তো 6 নাম্বার ফর্মুলার জন্য কিছু মজার কিছু ছন্দ আছে। তোমরা এই ছন্দগুলা মানে শুনে তোমরা হাসবা, কিন্তু এটা মনে রাখার একটা বেস্ট টেকনিক। সো তোমরা এই ছন্দগুলো আগে লিখে নিবে। ছন্দ যেটা 7 নাম্বারের জন্য, প্রথম হচ্ছে সাগরে সাগরে লবণ অনেক। কারণ তোমরা জানো যে আসলে লবণ কোথা থেকে সংগ্রহ করা হয়, সাগর থেকেই তো সংগ্রহ করা হয়। এই জন্য আমি সাজিয়েছি সেন্টেন্সটা এইভাবে যে সাগরে লবণ অনেক। এখানে কি ম্যাজিকটা আসলে আছে, সাগরে দিয়ে হচ্ছে sin θ, sin θ ইজ ইকুয়াল টু লবণে হচ্ছে ল দিয়ে হচ্ছে লম্ব, তার উপরে হবে লম্ব, আর অনেকের স্বর দিয়ে হচ্ছে অতিভুজ। তার মানে আমি যে শুরুতেই বলেছিলাম যে অনুপাত দিয়ে কিভাবে বাহুর অনুপাত হয়, লব বাই হর হয়, সেটাই হচ্ছে এই ফর্মুলাগুলা। যেমন sin θ ইজ লম্ব বাই অতিভুজ। তুমি যখন মুখস্থ করবা তখন তোমার কাছে মনে হবে যে উপরের লম্ব নাকি নিচে লম্ব, উপরে অতিভুজ হবে নাকি নিচে অতিভুজ হবে, তোমরা কনফিউজড হয়ে যাবা। এই জন্য তোমার মনে রাখবা যে সাগরের লবণ অনেক, sin θ ইজ লম্ব বাই অতিভুজ। তাহলে অনুরূপভাবে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে এটা দিয়ে কি পাচ্ছ, cos θ ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড কি অতিভুজ। কিভাবে দেখো, কবরে দিয়ে cos, ভূ দিয়ে ভূমি, আর অনেকের অ দিয়ে হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে টেরা লম্বা ভূত, মানে ভূতের বর্ণনা দিয়ে আমি একটা ছন্দ লিখেছি, টেরা লম্বা ভূত। তাহলে কি টেরা দিয়ে হচ্ছে tan θ, আর লম্বা মানে লম্ব, আর ভূতের ভূ দিয়ে হচ্ছে ভূমি। তার মানে তোমরা পেয়ে গেলা যে সাগর লবণ কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। তার মানে সাইনের মান, কসের মান আর টেনের মান তোমরা সহজে ত্রিভুজ থেকে বের করতে পারবা। তো এখন সাইনের মান যেহেতু জানো, তাহলে কসেকটা কি হবে? যদি বলি কসেক, তো কসেক কি সাইনের বিপরীত, তো অতিভুজটা উপরে হবে আর লম্বটা নিচে হবে। এখন যদি বলি আমি কি কস যেহেতু, তাহলে কজের বিপরীত কি সেক, তাহলে সেক থিটার মানটা কি হবে, উল্টে দিবা, জাস্ট অতিভুজটা উপরে দিবা আর ভূমিটা নিচে বসাই দিবা। টেনের বিপরীত কি, টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা ইজ উল্টে কি হবে, লম্ব বাই ভূমি, এটা উল্টে যাবে, ভূমি বাই লম্ব হবে। তো আমাদের এই চ্যাপ্টারের মানে ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলাগুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে এই 6টি ফর্মুলা। তোমরা এই 6টি ফর্মুলা আগে লিখে নেবে এবং প্লাস শিখে নেবে, তারপর অঙ্ক শুরু করবে, তাহলে দেখবা যে খুব মজা করে অঙ্কগুলো করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আলোচনা করব হচ্ছে মেন বইয়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে, যাতে তোমরা খুব সহজেই এবং ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।